নমস্কার বন্ধুরা, আমি কিক্কু। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? বই পড়ছেন তো? আজ চলে এসেছি আবার একটা নতুন বইয়ের কথা নিয়ে। বর্তমান যুগে যে সমস্ত লেখক বাংলা সাহিত্যে বেশ ভালো লিখছেন, তাদের মধ্যে আমার অন্যতম প্রিয় একজন লেখক সন্মাত্রানন্দ। তার লেখা নাস্তিক পণ্ডিতের ভিটা এই বইটা নিয়ে আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে একটা পুরো ভিডিও তো করেইছি, আরও অন্যান্য ভিডিওতেও কথা প্রসঙ্গে এই বইটার আমি উল্লেখ অনেকবারই করেছি। সেই লেখকেরই আর একটা খুব সুন্দর আমি বই পড়লাম, তোমাকে আমি ছুঁতে পারিনি। এবং এই বইটা নিয়ে আজকের এই ভিডিও। আমার কেমন লাগলো এই বইটা পড়ে এবং আপনারাই বা কেন পড়বেন। তো চলুন প্রথমেই সংক্ষেপে জেনে নিই বইটার বিষয়বস্তু। তোমাকে আমি ছুঁতে পারিনি এই বইটার মূল কেন্দ্রে যিনি রয়েছেন তিনি একজন ঐতিহাসিক চরিত্র, গৌতম বুদ্ধ, বা বলা ভালো এক্ষেত্রে সিদ্ধার্থ। শাক্য রাজপুত্র সিদ্ধার্থের গৌতম বুদ্ধ হয়ে ওঠাই এই যে যাত্রাপথ, এটাই এই বইয়ের মূল উপজীব্য। এখানে সিদ্ধার্থ যদি হন নায়ক, তাহলে খলনায়ক বা অ্যান্টাগনিস্ট মার আসলে কে? বুদ্ধ রিপু। কিন্তু আমরা যদি আরেকটু খুঁটিয়ে লক্ষ্য করি, শুধু বুদ্ধ নয়, আমাদের সকলেরই মধ্যেকার রিপু, আমাদের সকলেরই ভিতরকার আরেকটা সত্তা, আমাদের মাথার মধ্যে সেই আর একটা ভয়েস যে সবসময় কথা বলে চলেছে, সবসময় ছলে বলে কৌশলে, কখনো প্রলোভন দেখিয়ে, কখনো ভয় দেখিয়ে, কখনো বা আপাত যৌক্তিক আলোচনার মধ্যে দিয়ে আমাদেরকে লক্ষ্যভ্রষ্ট করার, বিচলিত করার, শুভ পথ থেকে আমাদের বিচ্যুত করে দেবার চেষ্টা করছে, সেই হলো মার। এবং এই মার ও বুদ্ধের যে দ্বন্দ্ব, সেটা আসলে আমাদের সকলেরই মধ্যেকার অন্তর্দ্বন্দ্ব। তো এইরকমই একটা দারুণ বিষয় নিয়ে এই বই। এখানে যদিও এইটা একটা ঐতিহাসিক ঘটনা, সিদ্ধার্থর বুদ্ধত্ব লাভ, সেটাকে কেন্দ্র করে এই গল্প বুনে তোলা হয়েছে। যেহেতু এটা একটা উপন্যাস, সেহেতু বুঝতেই পারছেন এর পাশাপাশি অনেক কাল্পনিক প্লট পয়েন্টস, ক্যারেক্টার্স এক্ষেত্রে রয়েছে। সুজাতার কথা আমরা সকলেই জানি, যার হাতের পায়েস খেয়ে তপশ্চর্যার সময় সিদ্ধার্থ প্রাণ রক্ষা করে, কিন্তু তার স্বামীর কথা কোথাও সেভাবে আমরা উল্লেখ পাই না, বা স্বামী আদৌ ছিলেন কিনা তাও আমরা জানি না। এক্ষেত্রে লেখকের কল্পনায় সেই স্বামী সুজাতার তিনি হয়ে উঠেছেন সৌদাস, একজন গ্রামের এক কবি, যিনি সুজাতাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। এবং তারপর কি হয় সেটা আপনাকে বই পড়ে জানতে হবে। আর এই সৌদাসী পরবর্তীকালে কোনো জন্মে ভিক্ষু উদাত্ত রূপে, কোনো জন্মে লেখক ময়ূখ রূপে বারে বারে জন্মগ্রহণ করেছে, এবং সে খুঁজে ফেরে তার সেই ফেলে আসা প্রেমকে, তার ফেলে আসা জীবনের এক অন্যতম অন্বেষণ কি সেটা ছিল, সেই সমস্ত কিছুকে সে খুঁজে বেড়ায়, এগুলোই তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। আসলে সন্মাত্রানন্দর লেখা যারা এর আগে পড়েছেন তারা জানেন, লেখকের সমস্ত লেখার মধ্যে সময় নিয়ে একটা অন্যরকম ট্রিটমেন্ট দেওয়া হয়। অতীত, ভবিষ্যৎ, বর্তমান সব মিলেমিশে কোথায় যেন একাকার হয়ে যায়। একটা পরাবাস্তবতা, জন্মান্তরবাদের ছোঁয়া তার সব লেখাতেই থাকে, এক্ষেত্রেও সেটা রয়েছে। তো এই সমস্ত মিলেমিশে ধর্ম, দর্শন, ইতিহাস এবং ফিকশনাল এলিমেন্টস সব মিলে গড়ে উঠেছে এই খুব সুন্দর উপাখ্যান তোমাকে আমি ছুঁতে পারিনি। এর থেকে বেশি জানতে হলে আপনাকে বইটা পড়তে হবে। আমরা চলে যাই আমাদের পরের পয়েন্টে, এই বইয়ের সেন্ট্রাল থিম বা মূল ভাবনা কি। আমার মনে হয় এক্ষেত্রে দুটো থিম নিয়ে এক্ষেত্রে আলোচনা করা হয়েছে। প্রথমত, এই বইয়ের একদম শুরুতেই লেখক ভূমিকা অংশে বলেছেন যে এটা বুদ্ধ জীবনী নয়, বা বুদ্ধত্ব লাভের পর সিদ্ধার্থর জীবনে আর কি ঘটলো সেটা নিয়েও তিনি আদৌ ইন্টারেস্টেড নন। তার ইন্টারেস্ট কাকে নিয়ে? সাধন সমর নিরত বুদ্ধ বা সিদ্ধার্থ। আসলে এটা আমার মনে হয়েছে যে বুদ্ধদেব চরিত্র বা তার এই যে তপশ্চর্যা, তার জীবনের অন্বেষণ, সেইটাকে ভিত্তি করে বা সেই তার হাত ধরে লেখক ব্যক্তিগতভাবেও নিজের জীবনের নানান রকম ধর্ম, দর্শন, সেই সম্পর্কে তার উপলব্ধি, তার প্রশ্ন, প্রতিপ্রশ্ন, উত্তর প্রত্যুত্তর, এই সমস্ত কিছুর একটা সন্ধান করার চেষ্টা করেছেন। এটা তাই একদিকে যেমন আমার মনে হয় সিদ্ধার্থ থেকে বুদ্ধ হয়ে ওঠা যাত্রাপথ, এটা লেখকের নিজস্ব একটা ব্যক্তিগত যাত্রাপথের কথাও এই সমস্ত কিছুর অন্তরালে বলে থাকে। তো এটা একটা খুব সাবলাইম একটা থিম, এক্ষেত্রে খুব খুঁটিয়ে লক্ষ্য করলে বোঝা যাবে, এবং এটা আমার সত্যি খুব ইন্টারেস্টিং লেগেছে। দ্বিতীয়ত, এই থিমটা আর অনেক সোচ্চার, বা এটা পড়লে সবাই এক বাক্যে বলবেন হ্যাঁ এটাই এই বইয়ের সেন্ট্রাল থিম, সেটা হলো শুভ অশুভর দ্বন্দ্ব, বুদ্ধ ভার্সেস মার। যেখানে এই দ্বন্দ্ব আমি আগেই বলেছি, এটা আমাদের প্রত্যেকের ভেতরকার অন্তর্দ্বন্দ্ব।
একদম গল্পের শেষে একদম ক্লাইম্যাক্স জায়গায় এসে একটা দারুণ কথোপকথন রয়েছে বুদ্ধর সঙ্গে মারের, যেখানে আমরা দেখছি যে সিদ্ধার্থ সমস্ত কিছু সত্ত্বেও বাধা বিপত্তি পেরিয়ে তিনি বুদ্ধত্ব অর্জন করেছেন, তার তপশ্চর্যায় তিনি সাফল্য পেয়েছেন। এবং মার শেষ মুহূর্তেও সে পরাজয় স্বীকার করছে না, সে বলছে যে এই যে তুমি এত কিছু করলে, তোমার প্রশ্নের উত্তর তুমি পেলে, কোন পথে গিয়ে মুক্তি লাভ হবে, মোক্ষ লাভ হবে, সে সমস্ত কিছু তুমি বুঝতে পারলে, কিন্তু তোমার এই যে বাণী, শান্তির বাণী, প্রেমের বাণী, ভবিষ্যতে কেউ শুনবে না, জানো ভবিষ্যৎটা কেমন হবে, বলে তিনি তাকে ভবিষ্যৎ দেখান। এবং এখানে লেখক দারুণ মুন্সিয়ানার সাথে পরবর্তীকালে যা যা পৃথিবীতে যে যত হিংসা, হানাহানি, রক্তক্ষয়, এই সমস্ত কিছু ঘটেছে সেগুলোকে তুলে ধরেন। সেখানে বুদ্ধ হাসছে থেকে শুরু করে বামিয়ান বুদ্ধমূর্তি ধ্বংস, সমস্ত কিছু এখানে উঠে এসছে এমনভাবে যে আমাদের পাঠকদেরই বিচলিত করে। তাই তো সত্যি তো তাহলে কি হলো, কি বুদ্ধের সার্থকতা কি, শেষ পর্যন্ত কি এই অশুভই জয়ী হবে, এইটাই কি থেকে যাবে? কিন্তু না, এটা বলতে গিয়ে আমার আর একজন লেখক, কবির কথা আমার মাথায় আসলো। এই পৃথিবীর রণ, রক্ত, সফলতা সত্য, কিন্তু শেষ সত্য নয়। এই একই ধারণায় বিশ্বাস রেখেছেন বুদ্ধদেব, বা বলা ভালো লেখক এক্ষেত্রে বুদ্ধদেবের কণ্ঠ দিয়ে তিনি বলাচ্ছেন এই কথা যে না, এই সমস্ত কিছু থাকবে, কিন্তু এটাই শেষ নয়। এর পরেও মানুষ শান্তি এবং সান্ত্বনার খোঁজ করবে এবং শেষ পর্যন্ত এই খোঁজে আমারই আদর্শের কাছে তারা আশ্রয় পাবে। তাই শেষ পর্যন্ত বিশ্ব মানবতার জয়, অশুভর বিরুদ্ধে শুভ চেতনার জয়, এইটাই এক্ষেত্রে এই বইয়ের মূল থিম হয়ে উঠেছে। যেখানে আমরা দেখি যে বুদ্ধ আসলে আর কেউ নন, বুদ্ধ একটা স্টেট অফ মাইন্ড, বুদ্ধ মানে এনলাইটমেন্ট, এবং বুদ্ধ আসলে মানুষের শুভ চেতনার প্রতিনিধি। এই বইয়ের আমার কী কী ভালো লেগেছে বা লাগেনি, ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছু মিলেমিশে ওভারঅল একটা ভালো লাগার বই। কি কি ভালো লেগেছে? নাম্বার 1, সন্মাত্রানন্দর সমস্ত লেখাতেই যেটা বিশেষভাবে একদম প্রথমেই ভালো লাগে সেটা হলো তার ভাষার ব্যবহার। একদম অন্যরকম ভাষা শৈলী তিনি ব্যবহার করেন। গল্পের চ্যাপ্টার ওয়াইজ, গল্পের মুড অনুযায়ী, সময়কাল অনুযায়ী নানান রকম ভাষা। এই বইয়ের ক্ষেত্রে তো সাধু ভাষা, চলিত ভাষা দুটোই রয়েছে, কিন্তু না, নাক ছিটকাবেন না, গুরুচণ্ডালী দোষে দুষ্ট নয়, এবং খুব সচেতনভাবেই যে কোনো একটা চ্যাপ্টারে একই ভাষার ব্যবহার করা হয়েছে। তো এটা না কখনো খারাপ তো লাগেই না, বরং একটা আলাদা মাত্রা যোগ করে এই বইটা পড়ার যে এক্সপিরিয়েন্স সেক্ষেত্রে। নাম্বার 2, স্টোরি স্ট্রাকচার। এক্ষেত্রে আলাদা আলাদা চ্যাপ্টারগুলো বিভিন্ন আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে সেটা মারের পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু এক্ষেত্রে আরও অন্যান্য মানুষ, সৌদা, সুজাতা, কোনো অন্য বৌদ্ধ ভিক্ষু, বা বিভিন্ন জড় বস্তু, নদী, রাজপথ, রাজগৃহ, নগরী, এদের পয়েন্ট অফ ভিউ থেকেও আমরা গল্পটা দেখতে থাকি। তো এইটা একটা খুব ইন্টারেস্টিং স্টোরি স্ট্রাকচার। এবং লেখকের অন্যান্য লেখার মতোই এক্ষেত্রেও একটা টাইম নিয়ে অন্যরকম ট্রিটমেন্ট, জন্মান্তরবাদ, পরাবাস্তবতার ছোঁয়া, নন লিনিয়ার ওয়েতে গল্প বলা, এই সমস্ত কিছু মিলেমিশে একটা কমপ্লেক্স কিন্তু খুব উপভোগ্য গল্প হয়ে ওঠে তোমাকে আমি ছুঁতে পারি। নাম্বার 3, এই গল্পে যেমন একদিকে এই যে ঐতিহাসিক আখ্যান বা বিভিন্ন ফিকশনাল চরিত্র রয়েছে, তার পাশাপাশি ধর্ম, দর্শন বা জীবনবোধের নানান যে সমস্ত প্রশ্ন এক্ষেত্রে উঠে এসেছে, সে তার উত্তর যেভাবে খোঁজার চেষ্টা করা হয়েছে, এটা শুধু এক্ষেত্রে গৌতম বুদ্ধ বা লেখক তাদের ব্যক্তিগত জার্নি নয়, এই বইটা পড়তে পড়তে প্রত্যেকটা পাঠকের কাছেও তাদেরও একটা ব্যক্তিগত জার্নি হয়ে ওঠে। একটা অন্যরকম মাত্রা দেয় এই বইটা পড়ার এক্সপিরিয়েন্স, আমাদের জীবন নিয়ে, আমাদের চিন্তাভাবনা নিয়ে একটা অন্যরকম একটা আঙ্গিক খুলে দেয়, একটা অন্যরকম দিক উন্মোচন করে দেয়, আমাদেরকে ভাবায়। একটু ভালো না লাগার দিক যেটা বলবো সেটা হলো নাস্তিক পণ্ডিতের ভিটা বা ছায়া চরাচর, এই দুটো বই পড়ার পর আসলে আমি এই বইটা পড়তে শুরু করেছিলাম এই লেখকের। তাই এই বাকি দুটো গল্পের ক্ষেত্রে যেভাবে গল্পের যে স্টোরি স্ট্রাকচার বা প্লট যেভাবে মানে যে লেভেলে উঠেছে, তো সেই রকম প্রত্যাশা নিয়ে আমি পড়তে শুরু করেছিলাম। এটা আয়তনও বেশ ছোট এবং সেই লেভেলটা আমার মনে হয় এক্ষেত্রে রিচ করতে পারেনি। এটা আমার একদম সম্পূর্ণ আমার ব্যক্তিগত এটা মতামত, কিন্তু তাই বলে এটা ভাববে না যে বইটা ভালো না। বইটা ইটসেলফ
খুবই ভালো, কিন্তু লেখকের এই বাকি যে দুটো বই আমি আগে পড়েছি তার থেকে আমার মনে হয়েছে যে আমি একটু মানে সামান্য একটু হতাশ হয়েছি। আর দ্বিতীয়ত এটাও আমার একদম ব্যক্তিগত আমার মনে হয় একটু খারাপ লাগার জায়গা, সেটা হলো জীবনে যে উত্তরটা তিনি খুঁজছিলেন গৌতম বুদ্ধ, যে সাফারিংস, সেটার কারণ কী, সেই কারণটা কি সেইটা খুঁজে পাওয়ার পেছনে বইতে পুরো গল্পটা জুড়েই সেই কারণটা এক্ষেত্রে অন্বেষণ করে যাওয়া হচ্ছে। সেটা যতটা সময় দেওয়া হয়েছে, কারণটা খুঁজে পাওয়ার পর সেটা থেকে কি করে মুক্তি লাভ করব, সেই বিষয়টা আমার মনে হয় ততটা গভীরভাবে ছুঁয়ে যাওয়া হয়নি। খুব হালকা করে একদম ওপর এটা আমার মনে হয় বলা হয়েছে। এই জায়গাটা আর একটু যদি গভীরভাবে আর একটু ডিটেলে আলোচনা করা হতো তাহলে আমার মনে হয় ভালো হতো। অবশ্য আমার মনে হয় এটা পাঠক হিসাবেও আমার প্রত্যাশা করাটা হয়তো অতটা ঠিক হয়নি, কারণ আলটিমেটলি এটা তো একটা ফিকশন, এটা তো দর্শনের বই নয়। হয়তো অন্যরকম কোনো নন ফিকশন লেখায়, হয়তো লেখকের অন্য লেখায় আমার বিশ্বাস আমি কখনো এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাবো, তিনি কি ভেবেছেন, কিভাবে ভেবেছেন। তো সব মিলে ভালো লাগা, একটু কম ভালো লাগা, সমস্ত কিছু মিলেমিশে খুব সুন্দর একটা বই। তোমাকে আমি ছুঁতে পারিনি। এই বইটা কারা পড়বেন? যারা একটু কঠিন কিন্তু ভালো লেখা পড়তে ভালোবাসেন তারা সবাই পড়বেন। যারা সাহিত্যপ্রেমী মানুষ, ইতিহাস, দর্শন এই সমস্ত কিছু নিয়ে যারা ইন্টারেস্টেড, তাদের সবার জন্য একটা আদর্শ বই। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। পড়তে থাকুন, পড়াতে থাকুন, ভাবতে থাকুন। দেখা হবে খুব শিগগির কোনো নতুন বইয়ের কথা নিয়ে। নমস্কার।